আসসালামু আলাইকুম। পিআর পদ্ধতিতে নির্বাচন এখন দেশের টক অব দ্য কান্ট্রি। জামাত সহ 7টি ইসলামী দল ইতিমধ্যেই এই দাবিতে রাস্তায় নেমে পড়েছে। কিন্তু এই পিআর পদ্ধতি আসলে কি, কীভাবেই বা এই পদ্ধতিতে ভোট হয়, এই বিষয়টি অনেকেই বোঝেন না। চলুন আজকে সহজ ভাষায় এই পিআর পদ্ধতির রহস্যটা আপনাদের বোঝাই। পিআর পদ্ধতিটা আসলে কি? পিআর মানে হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, অর্থাৎ অনুপাত ভিত্তিক নির্বাচন পদ্ধতি। বাংলাদেশে এখন যে প্রচলিত ভোটিং পদ্ধতি আছে সেটা হলো ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম, অর্থাৎ এফপিটিপি। এখন একেবারে সাধারণ ভাষায় বোঝাই, বাংলাদেশে প্রতিটি আসনের জন্য একজন প্রার্থীকে ভোট দিতে হয়। ভোটাররা প্রার্থীকে সরাসরি ভোট দেয়, দলকে নয়। যে প্রার্থী সব থেকে বেশি ভোট পায় সেই নির্বাচিত হয়। যে দল বা জোট অধিকাংশ আসনে জয়ী হয়, অন্ততপক্ষে 151 আসনে, সেই দলই সরকার গঠন করে। অর্থাৎ সবচেয়ে বেশি আসন পাওয়া দলই সাধারণত প্রধানমন্ত্রী মনোনীত করে সরকার চালায়। কিন্তু পিআর পদ্ধতিতে ভোটাররা সরাসরি প্রার্থীকে ভোট না দিয়ে দলকে ভোট দেয়। তারপর যে দল যত শতাংশ ভোট পায় ঠিক সেই অনুযায়ী সংসদে আসন পায়। চলেন একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরা যাক 100টা আসন আছে। কোনো দল যদি 40% ভোট পায় তাহলে তারা 40টা আসন পাবে। আরেকটা দল যদি 25% ভোট পায় তাহলে তারা 25টা আসন পাবে। অর্থাৎ আসন ভাগ হবে ভোটের অনুপাতের উপর। এখন এই পদ্ধতির সুবিধা কি? এই পদ্ধতির সুবিধা হচ্ছে ছোট ছোট রাজনৈতিক দলগুলোরও সংসদে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়। ভোটারদের প্রতিটি ভোটের একটা মূল্য আছে, যার কোনোটাই নষ্ট হয় না। সংসদে নানা মতের প্রতিনিধি থাকে, ফলে গণতন্ত্রটা হয় অনেক বেশি অন্তর্ভুক্তিমূলক। আবার এর একটা বড় অসুবিধাও আছে। সংসদে অনেক ছোট ছোট দল ঢুকে যায়, যার ফলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যাপারটা অনেক কঠিন হয়ে যায়। এমনকি সরকার গঠন করাও জটিল হয়ে যেতে পারে। কখনো কখনো একদম অজনপ্রিয় বা চরমপন্থী দলও অল্প ভোটে সংসদে ঢুকে যেতে পারে, যার কারণে সংসদে একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে, রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে, কারণ কোনো একক দলের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নাও থাকতে পারে। এখন জামাত সহ আরও যে 7টা ইসলামী রাজনৈতিক দল আছে, তারা চাইছে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক, যার ফলে কোনো একক দল সরকার গঠন করতে না পারে। যার ফলে যেটা হবে, কোনো একক দল সরকার গঠন যদি না করতে পারে তাহলে তাদের কথা হচ্ছে তাহলে নতুন করে কোনো স্বৈরাচার তৈরি হবে না। তারা নিজেরা যে কোনো কিছু যখন খুশি চাইলেই নিজেদের মতো কোনো আইন করতে পারবে না, নিজেদের মতো সব কিছু পরিচালনা করতে পারবে না। যদি সেটা করে, তখন এই পিআর পদ্ধতিতে যদি নির্বাচনটা হয় বা আসন বন্টন হয়, সেক্ষেত্রে অনাস্থা ভোটের মাধ্যমে সরকারকে ফেলে দেওয়া যেতে পারে। যেমনটা আপনারা পাকিস্তানে দেখেছেন ইমরান খানের সাথে যেটা হয়েছে। তাছাড়া নেপালে গত 17 বছরে আমি বোধহয় ভুল বলছি, না 17 বছরে 14 বার সরকারের এমন পরিবর্তন হয়েছে। এই রকম হলে অবশ্য সরকার কখনো স্থিতিশীল হবে না, একটা দেশ স্থিতিশীল হতে পারে না। আর বিএনপি এটা চাইছে না, কারণ ওই একটাই, যদি এরকম এই পদ্ধতিতে যদি আসন বন্টন হয়, সেক্ষেত্রে সরকারের সেই জোটটা থাকবে না, সরকারটা অনেকটা ঠুনকো হয়ে যাবে। মানুষ যদি যে কোনো সময় অনাস্থা ভোট চলে আসলে যে কোনো সময় সরকার পতনের একটা হুমকি তৈরি হবে, যার কারণে এটা বিএনপি চাইছে না। আর দেশের বর্তমান যে পরিস্থিতি, তাছাড়া আমাদের প্রতিবেশী অনেক দেশ আমাদের সাথে অলরেডি অনেক শত্রুতা করছে, অনেক রাজনৈতিক কূটচাল চলছে।
যার কারণে এই মুহূর্তে আসলে পিআর পদ্ধতিটা কতটা গুরুত্ব বাংলাদেশের জন্য রাখবে সেখানে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। সোজা কথায় পিআর পদ্ধতি মানে হলো যত ভোট তত আসন। এই পদ্ধতিতে সবাই সংসদে কথা বলার সুযোগ পেলেও স্থিতিশীল সরকার পাওয়াটা কিন্তু কিছুটা কঠিন হয়ে যায়। আপনারা কি মনে করেন, বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি কি ভালো হবে নাকি বর্তমান ব্যবস্থায় থাকা উচিত? কমেন্টে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।